সফলতার সাথে একদিনে কক্ষপথে নতুন 3 স্যাটেলাইট পাঠালো ইরান। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হবে ইরানের হোভারক্রাফট। বাংলাদেশে যখন সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছিল, তখন ভারত আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্য। ভারতের উত্তরপ্রদেশ ও হরিয়ানা রাজ্য থেকে ইসরায়েলে শ্রমিক পাঠানোর উদ্যোগের তীব্র সমালোচনা করল বিরোধী দল কংগ্রেস। এবং শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি ইসরায়েলের জন্য জ্বালানি বহন করছিল বলে লেবানন সূত্রের খবর। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ইত্তেফাক লিখেছে, জামিন পেলেন ডক্টর ইউনূস। এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম, মামলা কি সরকার করল নাকি শ্রমিক? প্রশ্ন ডক্টর ইউনূসের। মানব জমিন লিখেছে, সাকি বলেছেন দ্রুততম সময়ে গণ আন্দোলন গড়ে উঠবে। কোনো বিদেশি রাষ্ট্র দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, ভারত পাশে ছিল। যুগান্তরের শিরোনাম এটি। দৈনিকটির অন্য একটি খবর, ঋণ খেলাপি ধরতে সবুজ সংকেত। একই মামলায় 16 জনের জামিন পাননি মির্জা ফখরুল। ডেইলি স্টার বাংলা। কলকাতা শিরোনাম, রামি সংবিধান রচয়িতাদের অনুপ্রেরণা, মন কি বাতে দাবি মোদির। সংবাদ প্রতিদিন। গণশক্তি পত্রিকার শিরোনাম, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। ষড়যন্ত্র করে মমতাকে দিয়ে বলানো হয়েছিল খড়গের নাম। অভিযোগ নীতিশের। দলের আনন্দবাজার পত্রিকা। আজ থেকে ফের বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, জিএম কাদের চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ। জাতীয় পার্টির এই অস্থিরতাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় পার্টিতে বহুদিন ধরেই অস্থিরতা চলছে। বিশেষ করে যে নির্বাচনটি হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই অস্থিরতা মারাত্মক আকার ধারণ করেছিল। জাতীয় পার্টিতে প্রথমত কে নেতৃত্ব দেবে তা নিয়ে যেমন অস্থিরতা রয়েছে, তেমনি এই যে জাতীয় নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি নেবে না তা নিয়েও একটা সংশয় ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির যে সমস্ত মতামত ছিল, তাতে সর্বশেষ পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে নির্বাচনে তারা অংশ নেবে। কিন্তু নির্বাচনে জাতীয় পার্টি কিভাবে অংশ নিয়েছে এবং কারা কত টাকা পেল, টাকার বিনিময়ে নির্বাচনে অংশ নিয়েছে কিনা, এর ভাগ বাটোয়ারা, এ সমস্ত অনেক বিষয় নিয়ে পার্টিতে মারাত্মকভাবে গোলযোগ তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয় এবং নির্বাচনের পরপর জাতীয় পার্টির নেতাদের ভেতরে বিক্ষোভ প্রকাশ হতে দেখা যায়। তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করেছে, জিএম কাদের তাদের সাথে প্রতারণা করেছেন, মহাসচিব চুন্নু নির্বাচনের প্রার্থীদের সাথে প্রতারণা করেছেন, এই সমস্ত নানা রকমের অভিযোগ আসে। এর ভিতরে নতুন করে লাইমলাইটে এসেছে রওশন। আসলে জিএম কাদের জাতীয় পার্টির নেতৃত্ব দেবেন নাকি রওশন এরশাদ নেতৃত্ব দেবেন তা নিয়ে যেমন দ্বন্দ্ব আছে, তেমনি একথাও ঠিক যে জাতীয় পার্টিতে যিনি নেতৃত্ব দিন না কেন, এই জাতীয় পার্টি যে বাংলাদেশের রাজনীতিতে খুব বড় কোনো ফ্যাক্টর আর থাকবে না তা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর একটা কথাও সত্যি যে জাতীয় পার্টির নেতৃত্ব যার হাতেই থাকুক না কেন, এই পার্টির কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে না সরকারের লেজুড় বৃত্তি করা ছাড়া। ফলে জাতীয় পার্টি বেসিক্যালি সময়ের ব্যবধানে একটি অকার্যকর শক্তি হিসেবে টিকে থাকবে অথবা অস্তিত্ব হারাতে পারে, এমন আশঙ্কা একেবারে অসম্ভব কিছু না। জনাব সিরাজুল ইসলাম, ইরান আজ আরও 3টি স্যাটেলাইট পাঠিয়েছে কক্ষপথে। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইরানের এই সাফল্যকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে অনেক বেশি উন্নতি অগ্রগতি সাধন করেছে।
আজকে তারা একসাথে 3টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে এবং একথা ঠিক যে প্রত্যেকটা স্যাটেলাইট আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার করা হবে এবং এই সমস্ত স্যাটেলাইট ব্যবহার করে ইরান বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে পেছনে যে কথা থেকে যাচ্ছে সেটি হচ্ছে যে ইরানের এই যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে সাফল্য, উন্নতি, এই যে অর্জন, এটি কিন্তু ইরানের শত্রু যারা, বিশেষ করে পাশ্চাত্য, তারা কিন্তু এটা পছন্দ করে না। তারা এটাকে থামানোর জন্য, ঠেকানোর জন্য নানাভাবে প্রচেষ্টা করে এবং আমরা প্রায় মাঝে মাঝেই পশ্চিমা দেশগুলোকে দেখি যে তারা বিবৃতি দিচ্ছে ইরানের এই কর্মসূচি ঠিক না, বা এই কর্মসূচি বৈধতা নেই, বা এই কর্মসূচি বিপজ্জনক, এইটি মূলত ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশ, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই সমস্ত কথাগুলো বলে তারা মূলত ক্ষমতার জোরে বলে। তারা জাতিসংঘকে কবজা করে রেখেছে, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা, নেটো জোটের মতো জোট গঠন করে সামরিক সক্ষমতা তাদের হাতে রেখেছে, যার কারণে বিজ্ঞান গবেষণা বলেন আর যাই বলেন সমস্ত সবকিছু তারা করবে, আর কারোর কোনো কিছু অংশগ্রহণ থাকবে না। ইরান এই সমস্ত কথা তোয়াক্কা না করে, কানে না নিয়ে বা বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে স্বাধীনভাবে তারা বিজ্ঞান গবেষণা করতে চায়, বিজ্ঞান গবেষণার কাজ এগিয়ে নিতে চায় এবং সেটা করছেও তারা। এই জন্য পশ্চিমা শক্তিগুলো ইরানকে পছন্দ করে না, ইরানের এই যে বিজ্ঞান গবেষণা, মহাকাশ গবেষণা, এগুলোকে পছন্দ করে না, নানাভাবে বাধা দিতে চায়। কিন্তু আমি মনে করি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের নিজের পথে চলবে এবং তারা এই সমস্ত বাধাকে তোয়াক্কা না করে বরং বিজ্ঞান গবেষণায় নতুন নতুন দিক উন্মোচন করবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। গণশক্তি পত্রিকার শিরোনাম, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। রাজ্যপালের হাতে নিজের ইস্তফা পত্র তুলে দিলেন তিনি। আজ বিকেলেই তিনি এনডিএতে যোগ দিতে পারেন। ইস্তফা দিয়েই তিনি ফের বিজেপির সমর্থন নিয়ে সেই মুখ্যমন্ত্রীর কুর্সিতেই বসতে চলেছেন। এদিন রাজভবন থেকে বেরিয়ে নীতিশ কুমার বলেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি, রাজ্যপালকে সরকার ভেঙে দিতে বলেছি, দলের মতামত নিয়েই ইস্তফা দিয়েছি, আগের জোট ছেড়ে নতুন জোটে যোগ দেব। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, কংগ্রেসের জন্যই বিরোধী জোট ছাড়তে হয়েছে নীতিশ কুমারকে। ব্যাখ্যা দিল তার দল জনতা দল ইউনাইটেড বা জেডিইউ। একই সঙ্গে তারা জানিয়েছে, বিরোধী জোট ইন্ডিয়ার ভেতরে কংগ্রেসের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের এক প্রথম সারির নেতার বক্তব্য, মমতা আর নীতিশকে মেলানো যাবে না কোনোভাবেই। তিনি বরাবর বিজেপি বিরোধী ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও তাই থাকবেন। রামি সংবিধান রচয়িতাদের অনুপ্রেরণা, মন কি বাতে দাবি মোদির। সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের পরের রোববার মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় উঠে এলো সংবিধান থেকে রাম মন্দির সহ বিভিন্ন প্রসঙ্গ। তিনি বলে দিলেন, সংবিধান রচয়িতারাও রামের দ্বারাই অনুপ্রাণিত। এদিকে উত্তরবঙ্গে রাহুল ন্যায়যাত্রা শুরু করেছেন। বিষয়টি নিয়ে অশান্তিও সৃষ্টি হয়েছে। সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, রাহুলের ন্যায়যাত্রাকে কেন্দ্র করে রোববার উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি। টিম রাহুলের বাস আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর এই অশান্তির মাঝেই শহরে পৌঁছলেন রাহুল গান্ধী। কংগ্রেস কর্মীদের দাবি, পরিকল্পনা মাফিক পুলিশ বাধা দিয়েছে। এদিকে পুলিশের দাবি, পরীক্ষার জন্য বাস আটকানো হয়েছে, জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবার কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।